ইরান ভার্সেস যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে কিছুটা ইতি পড়লেও বাংলাদেশ কিন্তু এখনো সেই তিমিরেই। দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে রেহাই মিলছে না কিছুতেই। কমায় যাওয়ার জোগাড় বাংলাদেশের লাইফলাইন পোশাক কারখানাগুলো। নিটওয়্যার, ডেনিমের মতো প্রতিষ্ঠান এক ধাক্কায় কর্মী ছাঁটাই করেছে ১৯০০ জনকে। ২৪শে জুলাই আন্দোলনের পর বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের বস্ত্র খাতের কফিনে শেষ পেরেকটিও পড়ে যায়। লাটে ওঠে পোশাক শিল্প, সঙ্গে জুড়েছে লাগাতার লোডশেডিং। নতুন সরকার ক্ষমতায় এলেও আশানুরূপ উন্নতি হয়নি পোশাক শিল্পে। চোখ রাখুন আজকের প্রতিবেদন। রাহুর দশা কাটছে না বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও পোশাক খাতে। ইরান ও আমেরিকার যুদ্ধ থিতু হলেও কিছুটা বাংলাদেশ কিন্তু সেই আঁধারে। দেশে এখনো অব্যাহত বিদ্যুৎ ও জ্বালানি সংকট, যার প্রভাব গিয়ে পড়েছে পোশাক শিল্পে। মুখ থুবড়ে পড়ছে বস্ত্র কারখানাগুলি। যে পরিমাণ গ্যাস ও পেট্রোকেমিক্যাল এখানে ব্যবহৃত হয়, তার একটা সিংহভাগই আসে উপসাগরীয় দেশগুলি থেকে, প্রায় ৯৫% আশেপাশে। এর সঙ্গে গোদের ওপর বিস্ফোরণের মতো জুড়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ওপর চাপ, যার নজির ব্যাপক হারে কর্মী ছাঁটাই। সম্প্রতি ঢাকার ২ পোশাক কারখানা নিটওয়্যার ও ডেনিম থেকে অন্তত পক্ষে ১৯০০ কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। বিশ্বে একটা সময় চীনের পরেই ছিল বাংলাদেশের নাম। পোশাক রফতানিতে ঝড়ের গতিতে রেকর্ড করা বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষ এর ওপর নির্ভরশীল। মোট জনসংখ্যার যা ২৫%। ডেইলি বণিক বার্তার এক প্রতিবেদন বলছে, দেশের ভেতরেও একই সময় তৈরি পোশাক শিল্প খাতের পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে। ঈদুল আজহারের ছুটি শেষে সাভার, আশুলিয়া সহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের ঘটনা আরও বেড়েছে। প্রায় ৩০,০০০ শ্রমিকের কর্মসংস্থান থাকা আল মুসলিম গ্রুপের ৩টি কারখানা থেকে ১,৮৬৮ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাছাড়া জার্মানি ও ইউরোপের বাজার ভালো না থাকলে পোশাকের চাহিদাও কিন্তু বাড়বে না, চিন্তা সেখানেও। ৩ জুলাই ২০২৬ এ খবর প্রকাশিত হয়েছিল। ভাইস চেয়ারম্যানের গলায় উদ্বেগ স্পষ্ট। একদিকে লাটে ওঠা পোশাক খাত, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং। এই দুয়ের ফলায় দিশাহারা পরিকাঠামো। দ্য ইকোনমিস্টের এক তথ্য বলছে, চলতি বছরের মে মাসে ঢাকা ও এর আশেপাশের এলাকায় সরকার গড়ে প্রতিদিন ২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিল। দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে বিদ্যুৎ বিভ্রাটের স্থায়িত্ব ছিল দিনে ৮ ঘন্টা পর্যন্ত। উৎপাদন সচল রাখতে কোনো কোনো কারখানার মালিক ডিজেল চালিত জেনারেটরের ওপর নির্ভর করেছেন। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে উৎপাদন প্রায় ৩০% হ্রাস পেয়েছে। সরকার উপায়ান্তর না দেখে খরচ বাঁচাতে এই উপায়ে জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্ত নিলেও যার কোপ গিয়ে পড়েছে বাণিজ্যে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মে মাসে টানা ১০ম মাসের মতো তৈরি পোশাক রফতানি কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৮% হ্রাস পেয়েছে। কিন্তু কেন? উত্তপ্ত পশ্চিম এশিয়া যার নেপথ্যে। ওই যে কথায় বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। ইরানকে মাঝে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মল্লযুদ্ধের বলি হচ্ছে বাংলাদেশ। পোশাক ও জ্বালানি খাতের অধোগতি যার জলজ্যান্ত প্রমাণ। আপনাদের জানিয়ে রাখি, জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে কাঁচামালের খরচ কিন্তু বেড়েছে। রেড জোনে পোশাক খাত। পোশাক তৈরির খরচের প্রায় ৬৫%ই আসে সিনথেটিক ফাইবার, রং, ফিনিশিং কেমিক্যাল, প্লাস্টিকের বোতাম ও জিপার থেকে। সবকটিতেই ব্যবহৃত হয় পেট্রোকেমিক্যাল উপজাত দ্রব্য। পলিয়েস্টার ফাইবার ও সুতা ব্যবহারের ক্ষেত্রে বেড়েছে খরচ। পেট্রোকেমিক্যাল জাতীয় এই উপাদানটির দাম যুদ্ধের আগের তুলনায় এখন প্রায় ১/৩ বেশি। এই শিল্প খাতটি অত্যন্ত অসংগঠিত।
অধিকাংশ কারখানায় উৎপাদন শৃঙ্খলের কেবল একটি নির্দিষ্ট অংশের কাজ করে থাকে। জুলাই আন্দোলনের পর লাটে ওঠে বাংলাদেশের লাইফলাইন এই পোশাক শিল্প। আগে যেখানে মেয়েরা এই শিল্পে সবচেয়ে বেশি কাজ করত, সেখানেও ধাক্কা দেয় তথাকথিত এই গণ অভ্যুত্থান। একের পর এক পোশাক কারখানার ঝাঁপ পড়েছে। নিরাপত্তার অভাবে নারীরা সরে যেতে বাধ্য হচ্ছে কাজ থেকে। বেতন অনিয়মিত হওয়ায় টান পড়েছে কর্মীদের সংসারে। জুলাইয়ের পর বিনিয়োগে ভাটা পড়ায় সবচেয়ে বেশি ধাক্কা খায় বাংলাদেশের এই পোশাক খাত। দ্য ইকোনমিস্টের এক পরিসংখ্যান বলছে, গত 3 বছরে এই ধরনের 400টিরও বেশি কারখানা বন্ধ হয়ে গেছে। আশঙ্কা যেখানে তা হলো, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে ফের জুলাইয়ের মতো আবারও অস্থিরতা তৈরি হবে না তো? চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় 80টি কারখানার অন্তত 9,500 শ্রমিক তাদের চাকরি হারিয়েছেন। আর তাতেই ঊর্ধ্বমুখী হয়েছে উদ্বেগের পারদ। ইউনূসের আমলে কবরে শায়িত পোশাক খাতকে পুনরায় অক্সিজেন যোগাতে তারেক রহমানের সরকার কি সেভাবে কোনো পদক্ষেপ নিয়েছে যাতে করে পূর্ব গরিমা আবার ফিরে আসে? উঠছে প্রশ্ন। সমালোচকরা বলছেন, জ্বালানি সাশ্রয়, লোডশেডিং ছাড়া আর বিশেষ কিছুই নজরে আসেনি। জুলাই দেখিয়েছে মবের তাণ্ডবে একের পর এক পোশাক কারখানার আত্মসমর্পণ। জুলাই কেড়েছে বিনিয়োগের স্পৃহা, আতঙ্ক যার নেপথ্যে। সাহস করে বিপুল টাকা ইনভেস্ট করতে চাইছেন না তেমন আর কেউই। জুলাই কেড়েছে শ্রমিকদের বেতন ভাতাদানের ধারাবাহিকতাকে। চলতি বছরের জুনেও দেখা গেছে জ্বালানির এমনই আকাল যে ছুটির দিনে মধ্যরাতেও বহাল থেকেছে লোডশেডিং। সবচেয়ে করুণ অবস্থা বাংলাদেশের গ্রামগুলিতে। আলোকিত বাংলাদেশ এক প্রতিবেদনে জানাচ্ছে, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষা এখন শেষ পর্যায়ে। তবে উৎপাদন শুরুর আগ মুহূর্তেই সামনে এসেছে নতুন এক চ্যালেঞ্জ। সেটা কি? কেন্দ্রটি নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে জাতীয় গ্রিডে সার্বক্ষণিক বিপুল পরিমাণ স্পিনিং রিজার্ভ নিশ্চিত করতে হবে, যার জন্য প্রতিদিন প্রয়োজন হবে প্রায় 1,400 থেকে 1,500 মিলিয়ন ঘনফুট গ্যাস। অথচ বর্তমানে দেশের সব গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে গড়ে মাত্র 1,000 MSCFD গ্যাস। মোদ্দা কথা, গ্যাসের সংকট। অন্তত 5,000 মেগাওয়াট সক্ষমতার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের সংকটে প্রায় বন্ধ থাকছে। পরিত্রাণের উপায় কি? জানা নেই। শিয়রে সংকট, জ্বালানি, বিদ্যুৎ সংকট, গ্যাস ও পোশাক খাতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ পরিত্রাণ কোন পথে পাবে? তারেকের সরকার কি পারবে এই সংকট কাটাতে? মস্ত চ্যালেঞ্জ, সন্দেহ নেই, তবে অসম্ভবও কিন্তু নয়। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালস টিভিতে।